হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউবি ফিজিক্স। আজকের লেকচারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের গ্র্যাভিটেশনের লেকচার 2 এবং প্রথমে আজকের লেকচার শুরু করার আগে আমি আগের লেকচারে একটা কুইক রিক্যাপ করে দিতে চাইবো। তো আগের লেকচারে আজকে আমাদের লেকচার 2। তো আগের লেকচারে আমরা কি করেছিলাম? রিক্যাপ অফ লেকচার 1। কি করেছিলাম আমরা? ফার্স্ট অফ অল আমরা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন অ্যান্ড সেন্ট্রিপিটাল ফোর্স সম্বন্ধে আলোচনা করেছিলাম। ফোর্স, এবং এই সেন্ট্রিপিটাল ফোর্সই হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স, রাইট? তারপর আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে গ্র্যাভিটেশনাল ফোর্সের যে ডিরেকশন সেটা সেন্টারের দিকে কেন হয়। গ্র্যাভিটেশনাল the direction of why the direction মোটামুটি যতটা ইংলিশ আমি বলছি সেটার বাংলাও আমি সাথে সাথে বলে দিচ্ছি, তো আশা করি তোমাদের অসুবিধা হবে না যারা বাংলা মিডিয়ামে পড়ছো। বাকি দেখো, আমরা এরপরে ডিরাইভ করব সমস্ত কিছু, তো ওখানে বাংলা ইংলিশের তো কোনো ব্যাপার নেই, তাই না? why the direction of, বাকি তোমরা একটুখানি ট্রান্সলেট করে লিখে নিতে পারবে, এমন তো কোনো ব্যাপার না, খুবই ইজি ব্যাপার। why the direction of gravitational force towards the center along the radius। তারপরে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, ইয়েস অর নো? এবং সেখানে আমরা কি কি দেখেছিলাম? ল কি ছিল বলো? F ইকুয়াল টু জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। m1 m2 হচ্ছে দুটো মাস, যেই দুটো মাসকে আমি আর ডিস্টেন্সে স্পেসে রেখেছি, রাইট? তাহলে সেক্ষেত্রে এই দুটো ফোর্স একে অপরের উপরে একটা ফোর্স এক্সার্ট করে এবং দুজনকে অ্যাট্রাক্ট করে, তাই তো? আর হচ্ছে এদের মধ্যেকার ডিস্টেন্স। দেন আমরা কি পড়েছিলাম? ইনভার্স স্কোয়ার ল মানে কি? F is directly proportional to 1 by r square। কেন আর স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল সেটা আমরা আলোচনা করেছিলাম। কি বলেছিলাম? যে লাইক ফোর্স ইজ আ 3D ইফেক্ট। আমি যদি আর্থের থেকে এক্স ডিরেকশনে দূরে যেতে থাকি, মানে আমার ডিস্টেন্স যদি বাড়তে থাকে, তাহলে আমার ফোর্স কমবে। তবে এটা শুধুমাত্র এক্স ডিরেকশনে নয়, এটা ওয়াই ডিরেকশনেও হবে, জেড ডিরেকশনেও হবে। তো আমি যদি আরটাকে একটা রেডিয়াস করে যদি আমি একটা স্ফিয়ার কনসিডার করি 3Dতে, যেহেতু ফোর্সটা একটা 3D ইফেক্ট, যেহেতু 2D না, তো আমি যদি একটা স্ফিয়ার কনসিডার করি আর স্ফিয়ারের সারফেসে যদি আমার ওই মাসটা থাকে, তাহলে বেসিক্যালি এরিয়া যত বাড়বে স্ফিয়ারের, আমার ফোর্সটা তত কি হবে? কমবে। তার মানে এরিয়া আমরা দেখেছিলাম স্ফিয়ারের এরিয়া হচ্ছে 4 পাই আর স্কোয়ার, তার মানে 4 পাইটা কনস্ট্যান্ট। তার মানে এরিয়া যদি আর স্কোয়ার রেটে বাড়ে, কারণ আর যদি ইনক্রিজ করে আর স্কোয়ার কি হবে? ইনক্রিজ করবে। তো তাহলে এরিয়া যদি আর স্কোয়ারের রেটে বাড়ে, তাহলে ফোর্স কি হবে? আর স্কোয়ারের রেটে কমে যাবে। তো সেটা আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম। আর আমরা কি আলোচনা করেছিলাম? ইউনিট অ্যান্ড ডাইমেনশন of universal gravitational constant। আর আমরা কি পড়েছিলাম? আর আমরা পড়েছিলাম the property of gravitational
ফোর্স। তো এতটা আমরা লেকচার 1-এ আমরা পড়েছিলাম। তো তোমরা যারা এখান থেকে নোটস বানাচ্ছ তারা কি করবে, তারা লেকচার 1-এর নোটস কমপ্লিট হয়ে গেছে, লেকচার 2 বলে হেডিং করে এখানে একবার রিক্যাপ অফ লেকচার 1টা লিখে নেবে। তাহলে এটা কি হবে, তোমাদের একটা শর্ট নোটসও তৈরি হতে থাকবে, তাই তো। ইউনিট আর ডাইমেনশন আমরা পড়েছিলাম। ইউনিট কি ছিল, ডাইমেনশন কি ছিল, সেগুলো আমরা বের করেছিলাম। আচ্ছা, আর আমরা কি পড়েছিলাম, জি এর ভ্যালু আমরা কি বলেছিলাম, 6.67 ইন্টু 10⁻⁻11, তাই তো, নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। ইয়েস অর নো? তাহলে এগুলো ছিল আমাদের আগের লেকচারের কন্টেন্ট যা আমরা পড়িয়েছিলাম। আচ্ছা, তো আজকের লেকচার আমরা কি কি করব, দেখো আমরা পড়েছি যে এফ ইকুয়াল টু জি ইন্টু m1m2/r²। তার মানে আমরা কিন্তু এখানে এফ এর ম্যাগনিটিউডের কথা বলেছি, কিন্তু আমরা খুব ভালো করে জানি এফটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমরা আজকের ক্লাসে আমরা নিউটনের যে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন তার ভেক্টর ফর্ম করব। এবং আমরা আগের দিন একটা স্টেটমেন্ট বলেছিলাম যে লাইক ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন কিন্তু নিউটনের থার্ড ল ফলো করে। তার মানে মানে আর্থ যেমন একটা অ্যাপেলকে নিজের দিকে টানছে, অ্যাপেলও কিন্তু আর্থকে সেম অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে নিজের দিকে টানে। তো বেসিক্যালি আজকে আমরা প্রুফ করব যে নিউটনের যে ইউনিভার্সাল অফ গ্র্যাভিটেশন মানে গ্র্যাভিটেশনাল যে ফোর্স সেটা কিন্তু অ্যাকশন রিয়াকশন পেয়ার হিসেবে এক্সিস্ট করে। ওকে, তো আজকের আমাদের টপিক এই দুটো থাকবে। এবং এর পরের লেকচারে আমরা আলোচনা করব যে ওই ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল যে কনস্ট্যান্ট তার যে আমরা ভ্যালু দেখেছি 6.67 × 10⁻⁻11, এর মেজারমেন্ট আমরা কি করে করতে পারি সেটা আমরা আলোচনা করব। এবং সেই লেকচারেই আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিয়ে পড়াশোনা করব, তারপর আমরা নিউমেরিক্যালস করব। তো যাই হোক, আপাতত অত আগে না গিয়ে আজকের ক্লাস আমরা যেটা করব সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা এটা লিখে নাও। আচ্ছা, আশা করব তোমাদের লেখা হয়ে গিয়েছে। তো এবারে তোমরা হেডিং করো। আচ্ছা, তার আগে আমি একটু বলি যে গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা কি পড়েছি। গ্র্যাভিটেশনাল ফোর্স কি পড়েছি আমরা, যে লাইক যদি আমি দুটো মাসকে যদি স্পেসে রাখি একটা সার্টেন ডিস্টেন্সে, আমি বললাম আর, তাহলে এই দুটো মাস একে অপরের ওপরে ফোর্স এক্সার্ট করে এবং সেই ফোর্সের ভ্যালু হয় F ইকুয়াল টু জি ইন্টু m1m2/r²। তো এটাকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বলছি। তাহলে গ্র্যাভিটি কাকে বলছি, গ্র্যাভিটি কিছুই না, বেসিক্যালি গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা দুটো আননোন বডির জন্য বলছি। দুটো আননোন বডি যখন একে অপরকে অ্যাট্রাক্ট করছে সেই ফোর্সটাকে আমরা বলছি গ্র্যাভিটেশনাল ফোর্স। কিন্তু যেই অ্যামাউন্ট অফ গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে আর্থ যে কোনো অবজেক্টকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে সেটাকে আমরা কি বলছি, গ্র্যাভিটি। তার মানে আর্থের সারফেসে অথবা নিয়ার সারফেসে যে সমস্ত অবজেক্ট আছে সেগুলোকে যে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে আর্থ নিজের সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করে সেটাকে আমরা কি বলছি, গ্র্যাভিটি। ওকে, তো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে লাইক গ্র্যাভিটেশনাল যে ল, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন তার ভেক্টর ফর্ম, তাই তো। কারণ আমরা জানি যে ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, বাট আমরা এখনো পর্যন্ত যেটা আলোচনা করেছি F ইকুয়াল টু জি ইন্টু m1m2/r², ওটা কিন্তু ম্যাগনিটিউড, ফোর্সের ম্যাগনিটিউড। বাট আজকে আমরা আলোচনা করব যে ভেক্টর রিপ্রেজেন্টেশন আমরা কি করে করতে পারি। আচ্ছা, ধরো আমি ধরে নিলাম যে আমার কাছে দুটো মাস আছে m1 এবং m2, ওদের মধ্যেকার ডিস্টেন্স কত, r। ওকে, আমি বাংলাতেই লিখছি, ঠিক আছে। ধরা যাক বা লেট আস কনসিডার দুটো বডি m1 এবং m2 ফ্রি স্পেসে
ফ্রি স্পেসে আর ডিস্টেন্সে প্লেসড রয়েছে। ঠিক আছে, M1 মাসের M1, আচ্ছা এবার আমি একটু মানে যেগুলো টার্মগুলো সেগুলো একটু ইংলিশে লিখে দিই নাকি। দ্য পজিশন ভেক্টর অফ M1 মাস ইজ ইকুয়াল টু R1। আমি ধরে নিচ্ছি যে M1 মাসের যে পজিশন সেটা হচ্ছে R1। আচ্ছা, অনেকের পজিশন ভেক্টর নিয়ে একটু প্রবলেম হতে পারে, পজিশন বা রিলেটিভ পজিশন ভেক্টর, সেটা আমি এই সাইডে বুঝিয়ে দিচ্ছি, বাট আপাতত তোমরা লিখে নাও এটা। দ্য পজিশন ভেক্টর অফ M2 মাস ইকুয়াল টু R2। ওকে, the relative পজিশন ভেক্টর সেটাও আমি বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। রিলেটিভ পজিশন ভেক্টর আমি কি বললাম, আমি আগের লেকচারে কি বলেছি, আমি ধরে চলছি যে আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু না, আমি একদম বেস থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি নিয়ে যাব, বাস তোমাকে লেকচারটা পুরো দেখতে হবে, কাম থাকতে হবে। এবার এরকম নয় যে একটু মানে হয়তো তুমি এগুলো জানো, মানে তুমি হয়তো এগুলো জানো, বাট স্টিল আমি এক্সপ্লেন করব, বাট তোমার মনে হলো যে যেগুলো আমি জানি অলরেডি সেগুলো দাদা পড়াচ্ছে, আমি লেকচারটাকে একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে নিই, বাট সেটা না করে আমি চাইবো যে তোমরা জানো, ঠিক আছে খুব ভালো কথা, স্টিল তোমরা দেখতে থাকো, তাহলে কি হবে, যারা জানো তাদের একবার রিভিশন হয়ে যাবে, যারা জানো না তারা একবার শিখে নেবে, তাদের তো কোনো প্রবলেম নেই। আচ্ছা, দ্য রিলেটিভ পজিশন ভেক্টর of M1 mass is কি হবে, রিলেটিভ পজিশন ভেক্টর অফ মাস M1 is nothing but R of 1 2। কি বিষয় আমি বলছি, তাহলে এটা হচ্ছে পজিশন অফ মাস 1 with respect to 2, the relative position vector of M2 mass is R2 1। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এবারে তাহলে M1 মাস, আগের দিন আমি কি বলেছিলাম যে M1 মাস M2 মাসকে নিজের দিকে টানছে, তার মানে M1 মাসের যে ফোর্স, M1 মাস যে ফোর্সটা এক্সার্ট করছে তার ডিরেকশন কোন দিকে, নিজের দিকে, কারণ আমরা এগুলো বারবার পড়েছি যে টুয়ার্ডস দ্য সেন্টার, তাই তো, যদি এটা সেন্টার হয় তাহলে সেন্টারের দিকে, তাহলে এই যে ফোর্সের ডিরেকশন এটাকে আমরা কি বলছি, F21 ভেক্টর, এবং M2 মাস যেটা সেটা M1 কে নিজের দিকে টানবে, তার মানে ফোর্সের ডিরেকশন কি নিজের দিকে, তাহলে এই মাসটা হচ্ছে F12। তাহলে লিখে নাও F12 কি, ফোর্স অন মাস 1 ডিউ টু M2, and F21 কি, ফোর্স অন M2 ডিউ টু M1। ওকে, আচ্ছা এবারে আমি একটু পজিশন ভেক্টর এবং রিলেটিভ পজিশন ভেক্টর নিয়ে একটু আলোচনা করি। তো দেখো, তোমরা ক্লাস 11-এ যখন উঠেছিলে তোমরা ভেক্টর চ্যাপ্টারটা মানে অবশ্যই পড়েছো, এবং সেখানে কিন্তু পজিশন ভেক্টর এবং রিলেটিভ পজিশন ভেক্টর এই সমস্ত ছিল, এবং তোমরা লাইক রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ অ্যাক্সেলারেশন এগুলো তোমরা পড়েছো। তো স্টিল আমি একবার আলোচনা করি। ধরো আমি বললাম যে এটা হচ্ছে তোমার কোঅর্ডিনেট সিস্টেম, ওকে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা মাইনাস এক্স অ্যাক্সিস, এটা মাইনাস ওয়াই অ্যাক্সিস, খুব ভালো কথা। এক্স অ্যাক্সিসের যে ইউনিট ভেক্টর সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসের ইউনিট ভেক্টর হচ্ছে জে ক্যাপ, এটা হচ্ছে মাইনাস আই ক্যাপ, এটা হচ্ছে মাইনাস জে ক্যাপ। ওকে, আচ্ছা ধরো আমি বললাম যে তোমার বন্ধু এক্স ডিরেকশনে, আমি বললাম 4 মিটার ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে, কোন ডিরেকশনে, পজিটিভ এক্স ডিরেকশনে, মানে আই ক্যাপ ডিরেকশনে। ওকে, এবং তোমার আরেক বন্ধু, তোমার এক বন্ধুর নাম হচ্ছে মনে করো রোহান,
আরেক বন্ধুর নাম হচ্ছে মনে করো আমি বললাম কোমল, ওকে। এবং কোমল অরিজিন থেকে কতটা ডিস্টেন্সে রয়েছে, না 8 মিটার ডিস্টেন্স। ভালো করে বুঝবে। তাহলে আমরা বলতে পারি দ্য পজিশন অফ রোহান। আচ্ছা, এবারে যখন আমরা এটা বলি না যে পজিশন অফ M1, পজিশন অফ M2, এটা কিন্তু আমরা কার রেসপেক্টে বলি, এটা আমরা বলি অরিজিনের রেসপেক্টে। কি বললাম বোঝাতে পারছি? কারণ অরিজিন আলটিমেটলি 0,0। তাহলে 4 থেকে তুমি যদি 4 থেকে তুমি যদি 0 মাইনাস করো, আলটিমেটলি 4ই থাকবে। তো অরিজিনের রেসপেক্টে মানে উইথ রেসপেক্ট টু অরিজিন, এই এত তিনটে ওয়ার্ডকে অ্যাড করে সেন্টেন্সটাকে বড় করার কোনো মানে হয় না। যখন আমরা এটা বলছি যে আমাদের পজিশন ভেক্টর, তো বেসিক্যালি ধরো আমরা যখন বলি যে আমার পজিশন ভেক্টর, তখন সেটা আমরা নর্মালি আমাদের ঘরের রেসপেক্টে বলি, আমাদের হাউসের রেসপেক্টে বলি। বাট যখন আমি এটা বলবো যে লাইক আমি লেট সাপোজ তোমার কোনো একটা ফ্রেন্ড তোমাকে ফোন করেছে, সে তোমাকে বলছে ভাই তুই এখন কোথায় আছিস, তুমি বললে যে আমি এরকম লাইক শ্রীমতী জুয়েলার্স থেকে 4 মিটার নর্থে আছি। তার মানে তুমি যখন তোমার যে পজিশনটা বলছো না, সেটা তুমি শ্রীমতী জুয়েলার্সের রেসপেক্টে বলছো। এবারে দেখো, তুমি বললে যে তুমি শ্রীমতী জুয়েলার্স থেকে 4 মিটার নর্থে আছো, তোমার বন্ধু বলছে তো আমি তো শ্রীমতী জুয়েলার্স থেকে নর্থেই আছি, বাট 8 মিটার নর্থে আছি। তো তোমার বন্ধুর রেসপেক্টে, ভালো করে এবার বুঝবে, তোমার পজিশন ভেক্টর শ্রীমতী জুয়েলার্সের রেসপেক্টে 4 মিটার নর্থ, তোমার বন্ধুর কত 8 মিটার নর্থ। এবারে তুমি ভাবো তোমার পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু ইয়ার ফ্রেন্ড সেটা কত, আমি কি বলে বোঝাতে পারছি? বা তোমার ফ্রেন্ডের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু ইউ সেটা কত। তো সেটাই আমরা এখানে আলোচনা করছি বেসিক্যালি। দ্য পজিশন ভেক্টর অফ রোহান আমি বললাম কত, না 4 মিটার। এবারে দেখো, যখন আমি পজিশন ভেক্টরের কথা বলছি, আচ্ছা পজিশন আমি ভেক্টর লিখতে ভুলে গেছি, কোনো অসুবিধা নেই, পজিশনের মধ্যে একটা ভেক্টর সাইন দিয়ে দাও, ওকে, কেস ডিসমিস। দ্য পজিশন ভেক্টর অফ রোহান আমি বলছি 4i ক্যাপ। ঠিক একইভাবে দ্য পজিশন ভেক্টর অফ কোমল ইকুয়াল টু কত, 8i ক্যাপ। ভালো করে বুঝবে, একদম জল করে দেবো একদম পজিশন ভেক্টর, কোনো সমস্যাই হবে না এরকম একটা ব্যাপার। দ্য পজিশন ভেক্টর অফ রোহান কত, 4i ক্যাপ, দ্য পজিশন ভেক্টর অফ কোমল কত, 8i ক্যাপ। খুব ভালো কথা। কার রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু অরিজিন। বাট প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হলো কোমালের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন আমি দেখতে পাচ্ছি 8i ক্যাপ। আচ্ছা, আমি যদি তোমাকে এটা বলি যে কোমালের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু রোহান কত হবে, তুমি কি করবে না, তুমি তোমার পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন থেকে তুমি যদি রোহানের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন তুমি যদি মাইনাস করে দিতে পারো, তাহলে তুমি কি পেয়ে যাবে, কোমালের যে পজিশন ভেক্টর সেটা তুমি রোহানের রেসপেক্টে পেয়ে যাবে। ইয়েস অর নো? আরে বাবা, ধরো আমি বললাম যে এটা অরিজিন, ঠিক আছে, ভালো করে বুঝবে, এটা অরিজিন, আমি হচ্ছে অরিজিন, এখানে তোমার এক ফ্রেন্ড রয়েছে, এখানে আরেক ফ্রেন্ড রয়েছে, এক ফ্রেন্ড 4 মিটার দূরত্বে রয়েছে, এক ফ্রেন্ড 8 মিটার দূরত্বে রয়েছে। কার রেসপেক্টে, আমার রেসপেক্টে। বাট এই যে ফ্রেন্ড, সে এই ফ্রেন্ডের রেসপেক্টে কতটা দূরত্বে রয়েছে, সে কিন্তু এই ফ্রেন্ডের রেসপেক্টে 4 মিটার ডিস্টেন্স রয়েছে, এই ফ্রেন্ডের রেসপেক্টে। আশা করি বলতে পারছি। অরিজিনের রেসপেক্টে এই নীল মার্কার, যেটা ব্লু মার্কার, এটা একটা ব্ল্যাক মার্কার, এটা ব্লু মার্কার। ব্লু মার্কারটা আমার রেসপেক্টে 8 মিটারে রয়েছে, কিন্তু এই ব্ল্যাক মার্কারের রেসপেক্টে কততে রয়েছে, 4 মিটারে রয়েছে না। তো বেসিক্যালি আমরা সেটাই বলতে চাইছি। তো আমি যদি এখানে লিখি আচ্ছা, এবারে যদি আমরা নর্মালি অরিজিনের রেসপেক্টে বলি সেটা হচ্ছে রিয়েল পজিশন ভেক্টর, বাট যখন আমরা কারোর রেসপেক্টে বলি, তাই না, তখন আমরা সেটাকে কি বলি, রিলেটিভ পজিশন ভেক্টর, বা ভেলোসিটির ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি বা রিলেটিভ অ্যাক্সেলারেশন, এগুলো তোমরা মোশন ইন 1D তে পড়েছো। তো আমি যদি বলি দ্য রিলেটিভ পজিশন ভেক্টর অফ কোমল উইথ রেসপেক্ট টু রোহান, সেটা আমরা কি করে বের করব না, পজিশন ভেক্টর অফ কোমল মাইনাস পজিশন ভেক্টর অফ রোহান। ইয়েস অর নো? তাহলে সেটা কত হবে,
কোমালের পজিশন ভেক্টর কত? 8i ক্যাপ, ক্যামেরায় আসছে তো? ওকে, 8i ক্যাপ। আর রোহানের কত? 4i ক্যাপ। তাহলে কত আসছে? 4i ক্যাপ। তাহলে কোমালের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু রোহান কত? 4i ক্যাপ। কি বললাম বোঝাতে পারছি? ইয়েস অর নো? তাহলে রিলেটিভ পজিশন ভেক্টর অফ মাস m1, আচ্ছা এখানে একটা জিনিস লেখা হয়নি, এটা এখানে লিখতে হবে উইথ রেসপেক্ট টু m2, সেটা কত? r12, তাই তো? তাহলে যখন আমরা রিলেটিভ পজিশন ভেক্টর অফ m1 মানে m1 এর রিলেটিভ পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু m2 এর কথা বলছি, তাহলে সেটা কত? r12। ডিরেকশন কোন দিকে হবে? m1 এর দিকে হবে। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে ডিরেকশন অফ কার? r12। আচ্ছা, এর ভ্যালু আমরা এক্ষুনি কি দেখলাম? রিলেটিভ পজিশন ভেক্টর অফ কোমাল, রিলেটিভ পজিশন ভেক্টর অফ কোমাল উইথ রেসপেক্ট টু রোহান। এখানে কোমালটাকে আমি 1 ধরে নিচ্ছি, রোহানটাকে 2 ধরে নিচ্ছি। তাহলে আমরা কি বলবো? পজিশন ভেক্টর অফ 1 মাইনাস পজিশন ভেক্টর অফ 2। এবং তার ডিরেকশন কোন দিকে? অবশ্যই যার পজিশন ভেক্টর আমরা বের করছি তার দিকে হবে। আচ্ছা, একইভাবে আমরা যদি বলি যে রিলেটিভ পজিশন ভেক্টর অফ রোহান উইথ রেসপেক্ট টু কোমাল, কি করে বের করব? সেটাও বের করা যাবে। কি করে বের করব? দেখো, দ্য রিলেটিভ পজিশন ভেক্টর অফ রোহান উইথ রেসপেক্ট টু কোমাল, কি করে বের করব? না, পজিশন ভেক্টর অফ রোহান মাইনাস পজিশন ভেক্টর অফ কোমাল, সেটা কি হবে? না, রোহানের পজিশন ভেক্টর যদি 4i ক্যাপ হয় আর কোমালের পজিশন ভেক্টর যদি 8i ক্যাপ হয়, সেটা কত হবে? -4i ক্যাপ। এবং এটা কিন্তু আন্ডারস্ট্যান্ডেবল, কারণ কোমালের রেসপেক্টে কিন্তু রোহান 4 মিটার কোন দিকে আছে? -x ডিরেকশনে রয়েছে, মানে -i ক্যাপ ডিরেকশনে রয়েছে, তাই না? পেছনের দিকে রয়েছে। তো তুমি বলবে দাদা এটা তো পুরো টোটালটা এক্স অ্যাক্সিসের উপরে আছে, পজিটিভ এক্স অ্যাক্সিসের উপরে, বাট বিষয়টা হচ্ছে রিলেটিভ। আমার যেমন আমি বললাম যে লাইক এই নীল পেনটা ব্ল্যাক প্লেনের রেসপেক্টের আগে রয়েছে, কিন্তু এই ব্ল্যাক পেনটা কিন্তু নীল পেনের রেসপেক্টে পেছনে রয়েছে, তার মানে মাইনাস ডিরেকশনে রয়েছে। কারণ আমরা জানি কি ডিসপ্লেসমেন্ট পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, তাই না? তো বেসিক্যালি দ্য রিলেটিভ পজিশন ভেক্টর অফ m2 মাস উইথ রেসপেক্ট টু m1, সেটাকে আমরা কি বলছি? r21। যার পজিশন ভেক্টর যার রেসপেক্টে, যার পজিশন ভেক্টর তার সে আগে, যার রেসপেক্টে সে পরে। তাহলে তার ডিরেকশন কোন দিকে হবে? অবশ্যই যার পজিশন ভেক্টর আমরা বের করছি তার দিকেই হবে। তাহলে এই দিকে হলো তোমার r21, যেটাকে আমরা বলছি r2 মাইনাস r1। আশা করি রিলেটিভ পজিশন ভেক্টর সম্বন্ধে যা যা তোমাদের কনফিউশন ক্রিয়েট হয় সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটা তোমরা কমপ্লিট নোটস করে নাও, দেন আমি এগোচ্ছি। আশা করব হয়ে গেছে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। ওকে, রোহান আর কোমলের যে এক্সাম্পলটা, আচ্ছা তোমরা কিন্তু নোটসে একদম ডিটো এটাও কপি করবে, কারণ ইন ফিউচার তোমরা যদি কোনোদিন এটা ভুলে যাও যে পজিশন ভেক্টরের প্রবলেম হচ্ছে, কারণ এখানে হয়, কিন্তু এখানে কিন্তু হয় পজিশন ভেক্টরের প্রবলেম হয়, যাতে ইন ফিউচার যাতে মনে পড়ে যায় যে না কোথায় কনফিউশন হচ্ছে। এবার কনফিউশনের সলিউশন যদি পাশাপাশি নোটসে থাকে তাহলে তোমাকে আর এদিক ওদিক খুঁজতে হবে না, তখন তুমি এটা একবার দেখে নিলে তোমার মনে পড়ে গেল। ওকে, তো আমি এটা মুছে দিলাম, লেখা হয়ে গেছে আশা করি। আমি আরেকবার সরে যাচ্ছি, দেখে নাও, লিখে নাও, পজ করো, লিখে নাও। ওকে, তো মুছে দিচ্ছি আমি। আচ্ছা, এবারে দেখো তাহলে আমরা কি বের করছি? আমরা f12 ভেক্টর এবং f21 ভেক্টর আমরা বের করব এবং আমরা প্রুফ করব যে f12 ইকুয়াল টু মাইনাস অফ f21, মানে আমরা নিউটনের থার্ড লটা প্রুফ করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে দেখো এবারে না দুটো ভাবে প্রুফ করা যায়, এটাকে আমরা দুটো মেথডে প্রুফ করব। একটা মেথড, এবারে অনেকে এখানে ভাববে দাদা অতগুলো মেথড করে কি লাভ, বাট দেখো ফিজিক্সটাকে না
মুখস্থ করার চেষ্টা করো না। এখন অনেকে না মুখস্থ করে রাখে যে যখন আমি F12 এর কথা বলবো তখন R12, যখন F21 তখন R21, আবার অনেকে এভাবে মনে করে রাখে যখন F12 তখন R21, যখন F21 তখন R12। মানে আমি বলে বোঝাতে পারবো না, ওরা না লিটারালি মুখস্থ করে রাখে। আমি আমার নিজেরও ফ্রেন্ড ছিল অনেকে, তারা না লিটারালি মুখস্থ করে রাখতো যে যখন F12 তখন R21, যখন F21 তখন R12, আবার এবার অনেকে এভাবে যখন F12 তখন R12, যখন F21 তখন R। আমার কাছে কথা হচ্ছে আর মুখস্থ কেন করবো আমি? যদি একটা কনসেপ্ট আমি বুঝে 10 বছর মনে রাখতে পারি, তাহলে সেটাকে মুখস্থ করে মাত্র 2 মাসের জন্য, তাহলে সেটা তো কোনোভাবেই প্রফিটেবল না, না? মানে তোমার নিজের মাথার একদম 12টা বেজে যাবে, পরীক্ষা অবধি মনে থাকবে না। এবারে যখনই পরীক্ষা অবধি মনে থাকবে না, তখনই তুমি ভুলভাল করে দিয়ে চলে আসবে। তো আমি বলছি মুখস্থ করার দরকার নেই, লেন্দি হোক ভিডিও, বাট শিখে রাখো না। আচ্ছা, তো এবারে তো আমরা মেথড 1 নেব। আমরা মেথড 1 কি নেব? বেসিক্যালি আমরা ফোর্স এবং পজিশন ভেক্টর দুটো, মানে ফোর্স যেদিকে, পজিশন ভেক্টর মানে রিলেটিভ পজিশন ভেক্টর, ওকে, রিলেটিভ পজিশন ভেক্টরের ডিরেকশন আমরা সেই দিকে নেব। মানে আমরা ফোর্স এবং রিলেটিভ পজিশনের ভেক্টরের যে দিক সেটাকে আমরা একবার ইকুয়াল নেব, একবার অপোজিট নেব। যদি আমরা একবার নিই F12, সেক্ষেত্রে আমরা R21 নেব। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, ফোর্সের ডিরেকশন আর R21 না R12 নেব, মানে ডিরেকশনটা কি হচ্ছে, অপোজিট হয়ে যাচ্ছে। আর একবার F21 আর R12 ট্রাই করব, তাহলে ইকুয়াল হচ্ছে। বা F21 যদি R21 এর সাথে ট্রাই করি, তাহলে সেটা কি হবে, অপোজিট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এবারে দেখো, তাহলে আমরা প্রথমে কি প্রুফ করছি? আমরা প্রথমে নিচ্ছি মেথড 1। এটা আমাদের মেথড 1। মেথড 1 আমরা কি নিচ্ছি? ফোর্স and relative position vector সেম ডিরেকশনে একবার ট্রাই করি, একবার অপোজিট ডিরেকশনে ট্রাই করব। 1 মিনিট। আচ্ছা, এবারে দেখো, তাহলে আমরা বেসিক্যালি একবার সেম ডিরেকশন নিয়ে ট্রাই করবো, একবার অপোজিট ডিরেকশনে ট্রাই করবো। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা F12 আমরা ইকুয়েশনটা লেখার চেষ্টা করি। F12, তাহলে F12 ভেক্টর, এতদিন আমরা ম্যাগনিটিউড নিয়ে, মানে আগের ক্লাসে আমরা ম্যাগনিটিউড নিয়ে আলোচনা করেছি, এবার আমরা ভেক্টর নিয়ে লিখব। তাহলে F12 ইকুয়াল টু, আচ্ছা এবার একটা জিনিস দেখো, যদি সেম ডিরেকশন হয় তাহলে কিন্তু খুব একটা প্রবলেম নেই। অপোজিট ডিরেকশন হলে একটা নেগেটিভ সাইন আসবে, কারণ যেদিকে ফোর্স রিলেটিভ ডিরেকশন তার অপোজিটে। এবার আমরা কি জানি, দুটো ভেক্টর যদি অপোজিট হয় তখন একটা নেগেটিভ সাইন চলে আসে, তাই না? নেগেটিভ সাইনটা কি ইন্ডিকেট করে? অপোজিট ডিরেকশন। বাট এখানে কোনো প্রবলেম নেই, বিকজ আমরা সেম ডিরেকশন নিয়ে কাজ করছি। তো F12 এবং তাহলে F12 এর ইকুয়েশন কি হবে? m1 ইন্টু m2 বাই, আচ্ছা, g ইন্টু r²। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমরা দেখতে পাচ্ছি যে R12 আর R21 কিন্তু অপোজিট। তাহলে আমরা বলতে পারি R12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ R21, কিন্তু ম্যাগনিটিউড তো ইকুয়াল। তাহলে R12 ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়াল টু R21 এর ম্যাগনিটিউড ইকুয়াল টু R। আমি ধরে নিচ্ছি R, মানে ওদের ম্যাগনিটিউড ইকুয়াল বাট ডিরেকশনটা অপোজিট। তাহলে আমার মেথড 1 আমি কি নিয়েছি? ফোর্স অ্যান্ড রিলেটিভ পজিশন ভেক্টরস আর সেম ডিরেকশন। ওকে, তাহলে F12 এর সাথে এবার আমি, তাহলে F12 ডিরেকশনে কোন রিলেটিভ ভেক্টর আছে বলো তো? R21 রয়েছে। তাহলে R21 নিয়ে নাও। তাহলে R21 ক্যাপ। ইয়েস অর নো? বলো, বোঝাতে পারছি কিনা? তার মানে R21 এর ডিরেকশনে আমি F12টাকে আমি নিচ্ছি। মানে কেন? কারণ F12 আর R21 কিন্তু ইকুয়াল ডিরেকশনে। তো আমি এটাকে একবার বলে দিই, কারণ F12 আমি সাইডে বলে দিচ্ছি, F12 যেই ডিরেকশনে, R21 কিন্তু সেই ডিরেকশনে রয়েছে। ওকে, আচ্ছা আমি না এখানে আরেকটা জিনিস একটু বলে দিই। অনেকে কি করে
দ্য রিলেটিভ পজিশন ভেক্টর অফ m1 উইথ রেসপেক্ট টু m2 টাকে না অনেকে r21 বলে লেখে, মানে যার রেসপেক্টে তাকে আগে লেখে, যার পজিশন ভেক্টর তাকে পরে লেখে। তো আমি বলছি দেখো প্রবলেম কিছু নেই, তুমি কিভাবে ধরছো সেটা তোমার উপরে ডিপেন্ড করছে, বাট দেখো পরীক্ষায় তোমাকে লিখে দিয়ে আসতে হবে। তুমি যখন বলছো যে রিলেটিভ পজিশন ভেক্টর অফ m1, তুমি শুধুমাত্র মুখস্থ করে ডেরিভেশন করে দিয়ে চলে এসছো, হ্যাঁ মানে তুমি শুধু মুখস্থ করে রেখেছো, যখন f12 হয় তখন r12 হয়, যখন f12 তখন r21, মুখস্থ করবে না। আমি কি বলছি মুখস্থ করবে না, তুমি কি করবে, তুমি লিখবে দ্য রিলেটিভ পজিশন ভেক্টর অফ m1 উইথ রেসপেক্ট টু m2 টাকে আমরা r12 লিখছি, মানে যার পজিশন ভেক্টর নিয়ে আমরা আলোচনা করছি সে আগে, যার রেসপেক্টে বলছি সে পরে। বাট আলটিমেটলি ডিরেকশন তো আমরা জানি r12 এর ডিরেকশন কোনটা হবে, যার পজিশন ভেক্টর, তাহলে m1 এর পজিশন তাহলে তার দিকে হবে, তাই না? মানে আমি এটাই বলতে চাইছি, অনেকে r1 r2 টাকে r12 নেয়, আবার অনেকে r21 ও নেয়, বাট সেটা কমপ্লিটলি তোমার উপরে ডিপেন্ড করে, এটা কোনো ল না যে r12 টাকে তুমি সবসময় r12 নেবে, r21 নিতে পারবে না। বাট এটা ইজি হচ্ছে না, দেখো r12 ইকুয়াল টু r1 r2, এটা ইজি হচ্ছে, কি বললাম বুঝতে পারছি? ওকে, তাহলে f12 ইকুয়াল টু r21, একইভাবে f21 যেদিকে r12 সেই দিকে, তাহলে f21 যেদিকে r12 সেই দিকে, তাহলে আমরা বলতে পারি f21 ভেক্টর ইকুয়াল টু g ইন্টু m1 m2 বাই r স্কোয়ার ইন্টু r12 ক্যাপ। ওকে, ইয়েস অর নো? আচ্ছা সরি আচ্ছা, আমাদের মোটো কি? আমাদের মোটো হচ্ছে, দেখো আমরা অলরেডি কিন্তু ভেক্টর রিপ্রেজেন্টেশন করে ফেলেছি। এবার তোমরা এই ইউনিট ভেক্টরটাকে তোমরা ভেক্টরে ভাঙতে পারো, কি করে ভাঙবে? আমরা জানি যে মানে এ ভেক্টরের ইউনিট ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর বাই এ ভেক্টরের ম্যাগনিটিউড। তো তোমরা ভাঙতে পারো, সেক্ষেত্রে এটা r³ হয়ে যাবে, এখানে r21 ভেক্টর চলে আসবে, তো তোমরা সেটা করতে পারো, বাট আমি এসব করছি না। আচ্ছা করে নাও, কারণ আমরা এখানে লিখে দিয়েছি যে r12 ইকুয়াল টু, তাহলে করে নাও, কোনো অসুবিধা নেই। এটাকে ইকুয়েশন, তাহলে এটাকে ভাঙো, কিভাবে ভাঙবে? f12 ইকুয়াল টু g ইন্টু m1 m2 বাই r স্কোয়ার ইন্টু r21 টাকে, আচ্ছা এখানে আবার অনেকে ভেবে নেবে যে ক্রস প্রোডাক্ট, না ক্রস প্রোডাক্ট না, r21 টাকে আমরা কিভাবে লিখবো? r21 ভেক্টর বাই r21 ভেক্টরের তার ম্যাগনিটিউড। আচ্ছা এবার একটা জিনিস দেখো, r21 ভেক্টরের ম্যাগনিটিউডকে আমরা কি ধরে নিয়েছি? r21 ভেক্টরের ম্যাগনিটিউডকে আমরা ধরে নিয়েছি r, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য মাসেস, তাহলে এটাকে আমরা r বলতে পারি, তাহলে g ইন্টু m1 m2 বাই r স্কোয়ার, তাহলে এটাকে যদি r হয় তাহলে r³ লিখতে পারি, তাহলে r21 ভেক্টর। ওকে, খুব ভালো কথা। একইভাবে এটাকেও আমরা লিখতে পারি কিভাবে, যে f21 ভেক্টর ইকুয়াল টু g ইন্টু m1 m2 বাই r³ r12 ভেক্টর। আচ্ছা এবার একটা জিনিস দেখো, আমি r12 টাকে কি মাইনাস অফ r12টাকে কি আমি মাইনাস অফ r21 লিখতে পারি? অবশ্যই লিখতে পারি, কারণ আমরা দেখেছি যে r12 কিন্তু মাইনাস অফ r21 এর সাথে ইকুয়াল, তার মানে আমরা বলতে পারি যে ইকুয়াল টু মাইনাস, আচ্ছা এখানে মাইনাসটা আগে না নিয়ে পরে নেব, g ইন্টু m1 m2 বাই r³ মাইনাস অফ r21 ভেক্টর, তাহলে ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু r12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ r21। ওকে, আশা করি বোঝাতে পারছি আমি। তাহলে এবার এই মাইনাসটাকে আগে নিয়ে নাও, মাইনাস অফ g ইন্টু m1 m2 বাই r³ r21 ভেক্টর। এবারে দেখো এই যে r21 ভেক্টর না, r21 ভেক্টর, আচ্ছা এবারে এইটার সাথে এটার কি কোনো মিল পাচ্ছ? দেখো তো, অবশ্যই মিল পাচ্ছি, তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস অফ f12। তাহলে আমরা কি প্রুফ করতে চাইছিলাম? আমরা প্রুফ তো এটাই করতে চাইছিলাম, তাই না, যে f21 মানে কি, f on mass 2 due to 1 is equal to minus of force on mass 1 due to 2। তাহলে আমরা এখান থেকে প্রুফ করতে পারলাম নিউটনের থার্ড ল যেটা, সেটা কিন্তু গ্র্যাভিটেশনের লয়ের জন্য বা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কিন্তু ভ্যালিড, নিউটনস থার্ড ল।
আশা করি বোঝাতে পারছি, আশা করি বোঝাতে পারছি। আমি আবার বলছি তোমরা না অনেক বইতেই দেখবে যে R1 মাইনাস R2টাকে R21 বলেছে, মানে যার রেসপেক্টে আমি কি করেছি, আমি সিম্পল করেছি, যার পজিশন ভেক্টর আমি তাকে আগে লিখেছি, যার রেসপেক্টে তাকে আমি পরে লিখেছি। অনেকেই কি করে যার রেসপেক্টে তাকে আগে লেখে, যার পজিশন ভেক্টর তাকে পরে লেখে। কোনো কনফিউশনের কোনো ব্যাপার না, তুমি কিভাবে ধরবে সেটা তোমার উপরে ডিপেন্ড করে। বাট তুমি যদি পরীক্ষায় ভাবো আমি শুধুমাত্র এতটা করে দিয়ে চলে আসবো, তাহলে কিন্তু তুমি ভুল। শুধুমাত্র এই ডেরিভেশনটা করলে হবে না, কিন্তু তোমাকে লিখতে হবে যে R21 মানে তুমি কি বোঝাতে চাইছো। তুমি R21 কে তুমি R2-1 ধরছো না R1 মাইনাস R2 ধরছো, সেটা তোমাকে কিন্তু এভাবে পুরো বোঝাতে হবে। কি বললাম বোঝাতে পারছি? তো তোমাদের যদি পরীক্ষায় আসে যে এটা প্রুফ করো যে গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে নিউটনের থার্ড লটা ভ্যালিড, বা আমরা এইভাবে কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি এইভাবে আসে যে নিউটনের গ্র্যাভিটেশন ল থেকে নিউটনের থার্ড ল ডিরাইভ করো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই পুরো স্টেপটা ফলো করতে হবে, তোমাকে লিখতে হবে সবকিছু। আচ্ছা, এবারে অনেকে ভাববে যে দাদা দ্য পজিশন ভেক্টর এটাকে আমি বাংলা লিখবো না, দরকার নেই। এটা কিন্তু তোমরা কিন্তু জানো না হয়তো, সায়েন্সে কিন্তু এটা অ্যালাউড, তোমরা একটুখানি ইংলিশ মানে অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। যে টিচার তোমার খাতা দেখবেন সে এতটাও মানে আন্ডারস্ট্যান্ডেবল হবে না, যে মানে লাইক নন আন্ডারস্ট্যান্ডেবল হবে না যে সে কেটেই দেবে, তাই না? সে অবশ্যই আন্ডারস্ট্যান্ড করবে এবং সে অবশ্যই নাম্বার দেবে, কোনো অসুবিধা নেই। তোমরা লিখতে পারো এভাবে দ্য পজিশন। এইভাবে অ্যাকচুয়ালি কি হয় না, প্রত্যেকটা জিনিস বাংলায় লেখার থেকে তুমি যদি এই দেখো, লেট সাপোজ একটা ডেফিনেশনকে বাংলায় লিখলে এতটা হবে, ইংলিশে লিখলে না এতটা হয়ে যাবে। তো এটা হচ্ছে মানে লাইক একটা শর্টকাট মেথড। কি বললাম বুঝতে পারছি? যাই হোক, তাহলে আমরা মেথড 1টা পড়লাম। মেথড 1 আমরা কি নিয়েছি? ফোর্স অ্যান্ড রিলেটিভ পজিশন ভেক্টরকে আমরা সেম ডিরেকশনে নিয়েছি, মানে আমরা যেই ডিরেকশনে ফোর্স সেই ডিরেকশনের রিলেটিভ পজিশন ভেক্টরকে নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা প্রুফ করতে পেরেছি। এবার তুমি আমাকে একটা কথা বলো, অনেক বইতে কিন্তু আমি বললাম যে R1 মাইনাস R2টাকে R12 ধরার বদলে R21 ধরেছে, ঠিক আছে, আমি মানছি। বাট আমার কাছে কথা হচ্ছে যে আমি যদি ভুলই ধরবো তাহলে আমার কি এটা প্রুফ আসতো? কোনোদিন আসতো না। কি বলে বুঝতে পারছি? তো আলটিমেটলি তুমি কি ধরতে চাইছো সেটা তোমার উপর। বাট হ্যাঁ, এটা একটা মাথায় রাখবে যে R1 মাইনাস R2 ডিরেকশন কিন্তু অলওয়েজ M2 মাইনাস M1 হবে। তুমি R1 মাইনাস R2টাকে R12 ধরো, R21 ধরো, অ্যাপেল ধরো, আম ধরো, ম্যাঙ্গো ধরো, কাঁঠাল ধরো, তোমার উপর ডিপেন্ড করছে। বাট হ্যাঁ, লিখে দেবে। বাট এটা কিন্তু গুলিয়ে ফেলো না যে R1 মাইনাস R2 এর ডিরেকশন সেটা কিন্তু অলওয়েজ M2 থেকে M1 হবে। কেন? কারণ তুমি একটা M1 এর পজিশন ভেক্টর বের করছো উইথ রেসপেক্ট টু M2, তার 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 ডিরেকশন তো তার দিকে হবে না। কি বললাম বুঝতে পারছি আমি? আচ্ছা, তাহলে যাই হোক, আমরা মেথড 1টা আমরা প্রুফ করলাম। এবার আমরা মেথড 2 এর মাধ্যমে আমরা নিউটনের থার্ড লটা প্রুফ করব। কিভাবে? সেখানে আমরা কি করব? সেখানে আমরা অপোজিট ডিরেকশন নেব, মানে যেদিকে ফোর্স তার অপোজিটের রিলেটিভ পজিশন ভেক্টরকে নিয়ে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে কি হবে বললাম, সেক্ষেত্রে এখানে একটা মাইনাস সাইন চলে আসবে। যখন আমরা লিখবো F12 ইকুয়াল টু G ইন্টু M1 M2 বাই R স্কোয়ার ইন্টু R12 ক্যাপ, যেহেতু অপোজিট তাহলে সেখানে একটা মাইনাস চলে আসবে। কারণ আমরা কি জানি আমরা বলো, আমরা জানি, আচ্ছা এখানে জায়গা হবে, আচ্ছা যদি একটা ভেক্টর এ ভেক্টর এদিকে হয় আর একটা ভেক্টর যদি বি ভেক্টর এদিকে হয়, তাহলে আমরা কি জানি যে এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ বি ভেক্টর আমরা বলতে পারি। কি বলা বলতে পারছি? তো বেসিক্যালি একটা নেগেটিভ সাইন চলে আসে না যদি ম্যাগনিটিউড ইকুয়াল থাকে। ওকে, আচ্ছা, মানে নেগেটিভ সাইনটা কি ইন্ডিকেট করে? নেগেটিভ সাইনটা এটা ইন্ডিকেট করে যে তুমি অপোজিট ডিরেকশনের পজিশন ভেক্টরকে নিয়ে আলোচনা করছো। আচ্ছা, তোমরা আগে এটাকে নোট ডাউন করে নাও। নোট ডাউন করা হয়ে গেলে এবার আমি এটা মুছে আমি মেথড 2টা আমি করব। হালাকি এতটা মোছার দরকার ছিল না, আমি এখানে এডিট করতে পারতাম, বাট স্টিল তোমরা এতটা খাটছো, আমি কেন খাটবো না? আচ্ছা, তাহলে এবার আমাদের মেথড 2 কি? মেথড 2 হচ্ছে ফোর্স অ্যান্ড রিলেটিভ পজিশন ভেক্টর হ্যাজ অপোজিট সাইন। ওকে, খুব ভালো কথা।
তাহলে অপোজিট সাইন মানে যখন আমরা F12 কে আলোচনা করব, যখন আমরা F12 কে ডিরাইভ করব, তখন আমরা কোন পজিশন ভেক্টর নেব? R12 নেব। কেন? কারণ এই ফোর্স F12 আর R12 কিন্তু অপোজিট ডিরেকশনে, তাই না? তাহলে যখন আমরা F12 এর কথা বলছি তখন আমরা কি নেব? G ইন্টু M1 M2 বাই R স্কোয়ার ইন্টু R12 ক্যাপ। কিন্তু এখানে আমরা একটা মাইনাস নেব। এই মাইনাসটা কি ইন্ডিকেট করছে? দিস মাইনাস, দিস নেগেটিভ সাইন indicates what? Indicates the opposite direction of R12 ক্যাপ। কি বললাম বোঝাতে পারছি? আচ্ছা, এখানে আমি একবার একেও দিতে পারি আগেরগুলোর মতো, যে F12 আমরা যেদিকে আছে আমরা তার অপোজিটের পজিশন ভেক্টরকে নিয়ে আলোচনা করছি। ওকে, আচ্ছা, তাহলে একইভাবে, তাহলে এটাকে আমরা একইভাবে R12 ক্যাপটাকে আমরা ভেক্টরে রিপ্রেজেন্ট করি একেবারে। তাহলে আমরা বলতে পারি F12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস G ইন্টু M1 M2 বাই R কিউব R12 ভেক্টর। ওকে, তাহলে এটা তো আমরা প্রুফ করলাম F12। আচ্ছা, নেক্সট আমরা কি বলবো? যখন আমরা F21 এর কথা বলবো, এবার দেখো আমরা F21 এর কথা বলবো। F21 ফোর্সের অপোজিট পজিশন, অপোজিট রিলেটিভ পজিশন ভেক্টর কোনটা? R21, তাই না? তাহলে F21 এই ডিরেকশনে রয়েছে আর R21 কোন ডিরেকশনে রয়েছে? R21 কিন্তু ফোর্সের অপোজিট ডিরেকশনে রয়েছে, F21 এর অপোজিট ডিরেকশনে রয়েছে। তাহলে ইকুয়াল টু আমরা সেম মাইনাস দেব G ইন্টু M1 M2 বাই R কিউব, আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি R21 ভেক্টর। ওকে, এবং দিস মাইনাস সাইন কি বললাম? এই যতটা এখানে লিখেছি ততটা তোমরা এখানে লিখে দেবে, শুধুমাত্র লিখে দেবে অফ R21 ক্যাপ। ইয়েস অর নো? বাট আমাদের মোটো কি? আমাদের মোটো হচ্ছে যে আমরা নিউটনের থার্ড ল, মানে আমরা এটা প্রুফ করব যে F12 ইকুয়াল টু মাইনাস অফ F21। আচ্ছা, আপাতত এতটা লেখা হয়ে গিয়ে থাকলে তোমরা অবশ্যই বলবে কি করে? বলতে তো পারবে না, তাই না? তো আমি মুছে দিচ্ছি এটা। ওকে, এটা তো অনেক আগে থাকতে লেখা আছে, এটা মুছে দিচ্ছি আমি। তাহলে দেখো এবারে, তাহলে আমরা কি দেখলাম? F12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ G ইন্টু M1 M2 বাই R কিউব R12 ভেক্টর, এবং F21 ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ G ইন্টু M1 M2 বাই R কিউব R21 ভেক্টর। ওকে, আচ্ছা, এবারে দেখো আমরা এই ইকুয়েশনে আমরা R21 এর জায়গায় মাইনাস অফ R12 বসিয়ে দিতে পারি, কারণ আমরা অলরেডি বলে দিয়েছি R12 ইকুয়াল টু মাইনাস অফ R21 অথবা R21 ইকুয়াল টু মাইনাস অফ R2। তোমরা এই ইকুয়েশনে পুট করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তো আমরা পুট করছি এই ইকুয়েশনে ইকুয়াল টু, আচ্ছা পুটিং, তাহলে এটাকে আমরা ইকুয়েশন 1 দিচ্ছি, এটাকে আমরা ইকুয়েশন 2 দিচ্ছি। পুটিং R12 ইকুয়াল টু minus of R21 in the equation 1। ওকে, তাহলে F12 কি হবে? F12 equal to minus of G M1 M2 by R কিউব। R12 এর জায়গায় কি বসাবো? মাইনাস অফ R21 বসাবো। ইয়েস অর নো? আচ্ছা, তাহলে মাইনাস মাইনাস কি হবে? প্লাস হয়ে যাবে কি না? আরে বলো यार, G ইন্টু M1 M2 বাই R কিউব R21 ভেক্টর। আচ্ছা, এবারে একটা কথা বলো আমাকে, এই যে G ইন্টু M1 M2 বাই R কিউব ইন্টু R21 ভেক্টর পেলে, এটা কি মাইনাস অফ F21 এর সাথে মিলছে? দেখো তো। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না যে মাইনাস অফ F21 ভেক্টর ইকুয়াল টু G ইন্টু M1 M2 বাই R কিউব R21 ভেক্টর। তাহলে এখানের এই ভ্যালুটা এখানে পুট করে দাও, তাহলে ইকুয়াল টু আমরা পাবো কি? মাইনাস অফ F21 ভেক্টর। সুতরাং আমরা কি প্রুফ করলাম? F12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ F21 ভেক্টর। দেখো নিউটনের থার্ড ল কিন্তু প্রুফ হয়ে গেল। কি বললাম বোঝাতে পারছি? নিউটনের থার্ড ল কিন্তু প্রুফ হয়ে গেল। দিস ইজ নিউটনস থার্ড ল। ইয়েস অর নো?
তাহলে একটা জিনিস কি বোঝা গেল যে আমরা R12টাকে R21 ধরতে পারি, R12 ধরতে পারি। আমি কেন বারবার এই কথাটা বলছি, কারণ অনেক বইতে না এটা না বারবার এটাকে না বারবার চেঞ্জ করা আছে। কেন চেঞ্জ করা আছে আমি জানি না, অবভিয়াসলি রাইটারের উপরে ডিপেন্ড করে, বাট আমি বলছি যে লাইক তুমি R1 ভেক্টর মাইনাস R2 তুমি R12 ধরতে পারো, R21 ধরতে পারো, মানে গাধা গরু ছাগল তোমার যা ইচ্ছে তুমি ধরতে পারো। বাট হ্যাঁ, R1 মাইনাস R2 এর ডিরেকশন কিন্তু M2 থেকে M1 হবে, R2 মাইনাস R1 এর ডিরেকশন কিন্তু M1 থেকে M2 হবে। বাকি তুমি R2 মাইনাস R1 বা R1 মাইনাস R2 কে তুমি কি ধরবে সেটা তোমার উপরে ডিপেন্ড করছে। বাকি যখন তুমি প্রুফ করছো, লেট সাপোজ তুমি এম মেথড 2টাকে করবে, তুমি ফোর্স অ্যান্ড রিলেটিভ পজিশন ভেক্টরের অপোজিট সাইন নিয়ে তুমি করতে চাইছো, অপোজিট ডিরেকশন, অপোজিট সাইন না, সরি অপোজিট ডিরেকশন, একই ব্যাপার, যদিও একই ব্যাপার, হ্যাঁ, যাহা 52 তাহাই 53, তো করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট স্টিল ওই যে আমি যে লিখিয়েছিলাম না যে জিনিসগুলো, সেগুলো কিন্তু লিখতে হবে। মানে এরকম না যে মুখ উঠিয়ে চলে গেলাম, মুখস্থ করে যা হোক করে লিখে দিয়ে চলে আসলাম, হবে না কিন্তু ভাবে। ওই কারণেই ফিজিক্সের নাম্বার কমে যায়। লিখতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু লিখতে হবে। তুমি R21টাকে কি ধরছো, R21টাকে তুমি কি বলছো যে পজিশন ভেক্টর অফ 2 উইথ রেসপেক্ট টু 1, সেটা লিখতে হবে, তাই না? জীবনে শর্টকাট বলে কিছু নেই তো, আছে কি কিছু শর্টকাট? কিচ্ছু নেই শর্টকাট। যাই হোক, তো আজকের লেকচারে আমরা কি করলাম? আজকের লেকচারে আমরা ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনের ভেক্টর ফর্মটা দেখলাম, এবং সেখান থেকে আমরা প্রুফ করলাম যে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন কিন্তু মানে লাইক ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন কিন্তু নিউটনের থার্ড লকে হোল্ড করে, তাই না? সেটা আমরা প্রুফ করলাম। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ক্লাস 11 তোমার যারা আইসিএসসি সিবিএসসির পড়ে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেম 2তে রয়েছে তাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। তো আশা করব আজকের লেকচার তোমরা সব বুঝতে পেরেছো, এবং কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা থাকে না, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, লজ্জা পাবে না কোনো, ঠিক আছে? আমি 24/7 অ্যাভেলেবেল আছি, কোনো অসুবিধা নেই। তো কোনো ডাউট হলে অবশ্যই জানাবে। আর লাইক আমার যদি মনে হয় যে লাইক আমি তোমাকে পার্সোনালি আমি তোমাকে একটু ডাউট জিজ্ঞেস করতে চাইছি, তাও করতে পারো, কোনো অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপে আমি নাম্বার দিয়ে দেবো, আমার নাম্বার হচ্ছে 9903404653। তোমরা এই নাম্বারে মেসেজও করতে পারো যদি কোথাও কোনো ডাউট থাকে যে দাদা আমি এটা বুঝতে পারলাম না, আমি তোমাদের ভয়েস করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? কোনো প্রবলেম নেই, একদম 24/7। চলো, তাহলে আশা করবো আজকের লেকচার তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট লেকচারে। টিল দেন, টাটা, বাই বাই।